আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসুদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো তোমরা যে যেখানে রয়েছ, বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং শোনো। তো তোমরা জানো, সংবিধান নিয়ে আলোচনা করার পূর্বে কিছুটা ধারণা তোমাদের থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। পশ্চিম পাকিস্তানিদের এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে বৈষম্য তৈরি করেছিল পশ্চিম শাসক গোষ্ঠী, সেই বৈষম্য এরকম চূড়ান্ত পর্যায়ে পরিণত হয়েছিল যে আমরা সর্বক্ষেত্রেই আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। সর্বশেষ পর্যায়ে 70 সালে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের গণ অভ্যুত্থানের মাধ্যমে 70 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও পশ্চিম শাসক গোষ্ঠী বাঙালিদের উপর ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রে মেতে ওঠে। তারই প্রেক্ষিতে শেষ পর্যায়ে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সংবিধান রয়েছে, কারণ সংবিধানবিহীন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তুমি যদি একটি বিল্ডিং তৈরি করতে চাও, তাহলে সেখানে ইট, বালি, খোয়া, বিল্ডিং তৈরি করার যে সামগ্রী রয়েছে সে সবগুলি তোমার লাগবে। একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হলে, একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হলে ওই দেশের একটি সংবিধান অপরিহার্য। আমরা সেই সংবিধান প্রণয়ন করার উদ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম থেকেই শুরু করেন। তোমরা জানো যে 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, ভারতের সংবিধান প্রণয়ন করতে 3 বছর সময় লেগেছিল। পাকিস্তান যখন 47 সালে স্বাধীন হয়, সেই পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে দীর্ঘ 9 বছর লেগে গিয়েছিল। আর আমাদের বাংলাদেশের এই সংবিধান মাত্র 6 মাসের মাথায় আমরা এই সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছি। 10 এপ্রিল 1982 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং এই গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এবং সেই সংবিধান প্রণয়ন কমিটি তারা 6 মাস আলোচনা পর্যালোচনা করে একটি খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং 30শে অক্টোবর গণপরিষদে এই খসড়া সংবিধান আলোচনার জন্য উপস্থাপন করা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান অনুমোদন দেওয়া হয় এবং এই সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। 15 ডিসেম্বর সংবিধানটি রাষ্ট্রপতির
স্বাক্ষর গ্রহণ করা হয়। এই বাংলাদেশের এই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। সর্বশেষ যে সংবিধান সংশোধন করা হয়েছে সেটা 8 জুলাই 2018 সালে। তো আমরা এ পর্যন্ত সংবিধানের যে ইতিহাস সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা সংবিধানের যে প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশ সংবিধানে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলবো। তো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক, গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচিতি হবে। গণপ্রজাতন্ত্রী সরকার মানে জনগণের শাসন এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচিত থাকবে। এবং সংবিধানের প্রথম যে সেটার মধ্যে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী সরকার। 2 নম্বরে সংসদীয় পদ্ধতির সরকার। গণতন্ত্রের অন্যতম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে সংসদীয় পদ্ধতির সরকারের মাধ্যমে, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন রাজ্যের সকল ক্ষমতা কেন্দ্রবিন্দু এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এখানে রাষ্ট্রপতি নামমাত্র প্রধান হিসাবে থাকবেন, কিন্তু সরকার পরিচালনার মূল দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রীর হাতে এবং জাতীয় সংসদের আইনসভার নিকট এই সরকার তার কাজের জন্য দায়ী থাকবে। 3 নম্বর, লিখিত সংবিধান। সংবিধান 2 রকম হতে পারে, লিখিত অলিখিত। তো বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। তার মানে এই সংবিধানটি লিপিবদ্ধ আকারে থাকবে। এটা খুব সহজে পরিবর্তন করা যায় না। একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে পরিবর্তন করা। লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান একটি পুস্তক আকারে লিপিবদ্ধ রয়েছে এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে। রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের পরিচালনার 4টি মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, তারপর সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। আমরা মূলনীতি নিয়ে জাতীয় রাষ্ট্রের যে মূলনীতি সেটা নিয়ে আরেকটি ক্লাস হবে। তো এই সংবিধানে রাষ্ট্রের 4টি মূলনীতির কথা বলা আছে। 5, রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্য সকল ধর্মের যার যার ধর্মের পালনের স্বাধীনতা রয়েছে, যে সকল ধর্মের মানুষ সমান সুযোগ পাবে। জাতি এবং জাতীয়তা। বাংলাদেশের সংবিধানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আমরা জনগণ বাঙালি জাতি। জাতি হিসাবে তাদের পরিচয় বাঙালি এবং নাগরিকতার দিক থেকে আমরা বাংলাদেশি। জাতীয়তা হল বাংলাদেশি। জাতি হিসাবে বাঙালি জাতি, ক্লিয়ার জিনিসটা বুঝো, এবং জাতীয়তা হল যে বাংলাদেশি। এই পরিচয় আমাদের পরিচিত সারা বিশ্বে। এককেন্দ্রিক সরকার। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের সরকার থাকে। এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। আমি পূর্বের ক্লাসে এই সরকার নিয়ে আমরা কথা বলেছি, তোমরা ওই ভিডিওটা দেখবা। তো এককেন্দ্রিক সরকার আরেকটি বৈশিষ্ট্য সংবিধানের বাংলাদেশের। এককেন্দ্রিক সরকার হলো কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে। বাংলাদেশের যে সরকারের যে ব্যবস্থা, বাংলাদেশ সরকার কিরকম হবে সেটা হলো এককেন্দ্রিক সরকার হবে। সংবিধানে সুস্পষ্টভাবে দেওয়া আছে যে কেন্দ্র থেকে একটি মাত্র কেন্দ্র থাকবে এবং সেই কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার আরেকটি দিক রয়েছে, সেটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তোমরা জানো যে আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা নাম জাতীয় সংসদ, এবং সেই জাতীয় সংসদের
সদস্য সংখ্যা 350 জন। 300 জন সদস্য সরাসরি কি হয় 350 জন সদস্য জাতীয় সংসদে, এবং সরাসরি 300 জন নির্বাচিত জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে, এবং 50 জন সদস্য থাকে নারী, সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্যরা নির্বাচিত করে থাকেন। তো এই একপক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে বিদ্যমান, এবং এই জাতীয় সংসদের আইনসভার মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে থাকেন, বিভিন্ন রকম প্রয়োজনে আইন সংশোধন, পরিমার্জন সবকিছু করে থাকে। 9 নম্বর, মৌলিক অধিকার। সংবিধানে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশ সংবিধানে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলি পাওয়ার অধিকার জনগণের রয়েছে, কারণ সংবিধানে জনগণের সেই অধিকার দিয়ে দেওয়া হয়েছে যে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। এটি একটি গুরুত্বপূর্ণ সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশে। জনগণের সার্বভৌমত্ব। জনগণই হল সকল ক্ষমতার কেন্দ্র বিন্দু। জনগণ যাকে ইচ্ছা সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে, আবার যাকে ইচ্ছা এই রাষ্ট্র পরিচালনা থেকে বিতাড়িত করতে পারে। এখানে এই সংবিধানে জনগণকে প্রধান শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। এই কারণে জনগণের যে সার্বভৌমত্ব, জনগণের যে স্বাধীনভাবে চলাফেরা, জনগণ সে স্বাধীন মতো তার কাজ পরিচালনা করতে পারবে, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। 11 নম্বরে আমরা আরেকটি বৈশিষ্ট্য পাচ্ছি, যেটা হলো বিচার বিভাগের স্বাধীনতা। তোমরা জানো একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ নিয়ে গঠিত হয়। একটি রাষ্ট্র পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়। এখন সেই বিচার বিভাগের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে সংবিধানে উল্লেখ রয়েছে যে জনগণ কেউ যদি কোনো অপরাধ করে, রাষ্ট্রের আইন লঙ্ঘন করে, তাকে বিচারের সম্মুখীন হতে হবে, এবং সেই বিচারটা হতে হবে নিরপেক্ষ। এখানে কোনো রকমের পক্ষপাতিত্ব করা যাবে না। সংবিধানে সেই বিচারকদের স্বাধীনভাবে কারো দিকে তাকিয়ে সে বিচার কার্য সম্পন্ন হবে না। সে তার স্বাধীনভাবে আইন অনুযায়ী অপরাধীর শাস্তি ব্যবস্থা করতে হবে। সেই নিশ্চয়তা সংবিধানে বিচারপতিদেরকে দেওয়া হয়েছে যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ শাসন বিভাগ থেকে আলাদা। আমরা 12 নম্বরের যে বৈশিষ্ট্যটি রয়েছে, সর্বজনীন ভোটাধিকার। 18 বছর বয়স হলে একজন নাগরিক সে তার প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি সে নির্বাচন করতে পারবে। সংবিধানে সেই জনগণকে সেই অধিকারটা দেওয়া হয়েছে যে সর্বজনীন সকল মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। 18 বছর হওয়ার পর 18 বছর তদুত্তর ঊর্ধ্ব সকল নাগরিকই বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবে। 13 নম্বর, নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন যখন যে কোনো কারণে যদি সরকার ক্ষমতা শেষ হয়ে যায়, জাতীয় সংসদের ক্ষমতা কোনো কারণে মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানে করতে হবে। সেই নির্বাচন 90 দিনের মধ্যে করতে হবে, সংবিধানে উল্লেখ রয়েছে। এবং 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন কিংবা যে কোনো নির্বাচনের মেয়াদ শেষ হলে সেই নির্বাচনের আয়োজন করতে হবে, এবং সেটা সংবিধানে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া রয়েছে। আমরা সর্বশেষ যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটা হলো সংবিধান সংশোধন। তোমরা জানো পৃথিবী গতিশীল, রাষ্ট্র এক জায়গায় কিন্তু থেমে নেই। প্রতিনিয়তই মানুষের চাহিদায়, রাষ্ট্রের চাহিদায় প্রতি মুহূর্তেই কিন্তু পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলতে হয়। সংবিধান, বাংলাদেশ সংবিধান লিখিত সংবিধান, তারপরও রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করার একটি ধারা রয়েছে। এই আমাদের এই বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদের আইনসভার 2/3 সদস্যদের ভোটে
যে কোনো সিদ্ধান্ত পরিবর্ধন কিংবা পরিমার্জন করা সম্ভব। তো সংসদের যে আসন সদস্য সংখ্যা রয়েছে 350, তার মধ্যে 2/3 সদস্যদের ভোটে যে কোনো আইন, যে কোনো বিধান, যে কোনো নিয়ম কানুন, সংবিধান যে ধারা, সেগুলি পরিবর্তন করার ক্ষমতা জাতীয় সংসদে রয়েছে। হ্যাঁ, যেরকম আমরা এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। সর্বশেষ যে সংবিধান সংশোধনটা হয়েছে 8 জুলাই 2018 সাল। তো এই যে এতক্ষণ আজকে যে আলোচনা আমরা করলাম অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হলো বাংলাদেশের বিশ্ব পরিচয়ে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো। তো সংবিধান যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আলোচনা করেছি, আমি আশা করি তোমরা এই সংবিধান সম্পর্কে আর তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। তো তোমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। তো এই ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আহ্বান রেখে আজকের মতো আমি এখানে ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।